হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার বাংলা বইয়ের নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় লেখা দক্ষিণ মেরু অভিযান এই গল্পটি পড়াবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আজকে শুধু গল্পটা পুরোটা পড়াবো, পরের দিন প্রশ্নগুলো সমাধান করব। এর আগের যতগুলো গল্প কবিতা ছিল আমি সবগুলো পড়িয়ে দিচ্ছি এবং প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আমি তাদের সুবিধার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো পর পেয়ে যাবে। ক্লিক করো, দেখবে পর পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কী বলছে দেখো, জ্ঞানের সীমাকে বাড়াবার জন্য, অজানাকে জানাবার জন্য মানুষ যে কি অসাধ্য সাধন করছে বা করতে পারে, ক্যাপ্টেন স্কটের আবিষ্কারের কাহিনী থেকে তা স্পষ্টভাবে বোঝা যায়। বলছে একটা ক্যাপ্টেন স্কট সে আবিষ্কার করেছে কিছু একটা, আমরা এই গল্পটা পড়লেই বুঝতে পারবো, ঠিক আছে? বলছে 1868 খ্রিস্টাব্দে 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়ে তিনি জন্মগ্রহণ করে। তাহলে স্কট কি কোথায় জন্মগ্রহণ করেছে এবং তার পূর্বপুরুষরা কি করতো সেগুলো আমাদের এখানে বলে দিয়েছে। তাহলে কি তার যেহেতু পূর্বপুরুষরা বড় বড় চাকরি করেছে, তাহলে স্কটও কি সমুদ্রের প্রতি একটা টান নিয়ে জন্মগ্রহণ করেছিল। সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোরকালেই জাহাজে কাজে লেগে সমুদ্র যাত্রা করেন। তাহলে কি সে কি করেছিল, যে ছেলেবেলা থেকেই জাহাজে কাজ শিখতে লেগেছিল এবং কিশোর কাল থেকে ছোটোবেলা থেকেই জাহাজের থেকে কাজে লেগে সমুদ্র যাত্রা করতেন। এই সময় জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারে নানা রকমের চেষ্টা চলছিল। কোনো জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছতে পারে সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতিরাই অন্তরে জমা ছিল। বলছে স্কট যখন কামান্ডার হন সেই সময় ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের একটা দল গড়া হয়েছিল। বলছে স্কট যখন কামান্ডার হন সেই সময় কি ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের জন্য একটা কি দল গড়া হয়েছিল। কোথায় কিনা ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযান হবে। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এই অভিযানটির আয়োজন করেছিলেন। তাহলে এই অভিযানটির আয়োজন কী করেছিল? রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছেন, এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যাস ক্লেমেন্টস মার্কহামের সঙ্গে তার দেখা। বলছে দেখো এমন সময় কি যে এই সময় তিনি কি ঘুরে বেড়াচ্ছেন, তার সঙ্গে তার সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে তার দেখা হয়েছিল। স্যার মার্কহামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করেন। তাহলে মার্কহামের সঙ্গে সে যোগাযোগ করে এই যে দক্ষিণ মেরু অভিযানের জন্য অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন। 1901 সালে আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন। তার সঙ্গে আরও একজন খুব বড় নাবিক ছিলেন, তার নাম স্যার আর্নস্ট স্যাকলাইন। তাহলে তিনি দক্ষিণ মেরুর উদ্দেশ্যে কি যাত্রা করেছেন, তার সঙ্গে একজন ছিল, তার নাম হলো একটা নাবিক, তার নাম হলো আর্নস্ট স্যাকলটন। দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য বিধাতা পুরুষ তার চারিদিকে দুর্লভ কি যাকে সহজে কি লঙ্ঘন অর্থাৎ পার করা যায় না বরফের প্রাচীর গড়ে রেখেছেন এবং তার উপরে জাহাজ নিয়ে আর মানুষ যেতে পারে না। বলছে মাঝে মাঝে এই বরফের প্রাচীরে ফাঁক দেখা যায়, বরফ যখন গলতে থাকে, তাহলে যখন বরফটাকে গলে যায় তখন কি মাঝে মাঝে এই প্রাচীরে ফাঁক দেখতে পাওয়া যায়, ঠিক আছে? বলছে ক্যাপ্টেন স্কট তার দলশুদ্ধ সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত হলেন, কিন্তু বরফের মধ্য দিয়ে যাওয়ার কোনো পথ না দেখে তিনি ফিরে আসতে বাধ্য হলেন। তাহলে কি ক্যাপ্টেন স্কট তার দলশুদ্ধ নিয়ে যখন গিয়েছিলেন, কিন্তু সেখানে বরফের প্রাচীর দেখতে পেয়েছিল, যেহেতু বরফের প্রাচীর রয়েছে তার সেখানে যাওয়া সম্ভব হয় না বলে সে তার দলবল নিয়ে ফিরে আসতে কি বাধ্য হলেন। এবং 1902 সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর ফেলে রইলেন। তাহলে কি 1902 সালের ফেব্রুয়ারি মাসেতেই সে কিং এডওয়ার্ড দ্বীপে কি নোঙর ফেলে সেখানে রইলেন। তখন দুরন্ত শীত, সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে। তারা ঠিক করলেন যে আর কিছুদিন পর স্লেজ করে যাত্রা করা যাবে। স্লেজ মানে কি হতো, বরফে যে কুকুরে টানা গাড়িকে বলে স্লেজ গাড়ি। বলছে কি যে স্লেজ গাড়ি করে তারা যাত্রা করবে। মাস কয়েক কাটিয়ে 1902 সালের ডিসেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল। তাহলে তারা সমস্ত এইরকম বলতে সমস্ত মাস কয়েক কাটিয়ে সেখানে সমস্ত আয়োজন করে ফেললো। ঠিক হলো যে স্কট, স্যাকলটন ও উইলসন মাত্র এই 3 জনে যাত্রা করবেন এবং সঙ্গে 19টা কুকুর নেওয়া হবে। তাহলে কে যাত্রা করবে, যে স্যাকলটন, উইলসন এবং স্কট, আর তার সঙ্গে থাকবে 19টি কুকুর।
যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে। কিছু দূর যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো। ক্রমশ তারা এগোতে লাগলেন। যেখানে গিয়ে যান সেখানে এক এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুঁজে রাখান, কারণ ফেরবার সময় যখন তারা খাবার দরকার হবে তখন সেই সমস্ত তাঁবু থেকেই তা পাওয়া যাবে এবং ফেরবার পথেরও নিশানা হবে। তাহলে কি যে তারা মানে কি করতো, যে তাঁবু গুঁজে পতাকা গুঁজে দিত, যাতে তারা তাদের জায়গাটাকে শনাক্ত করতে সুবিধে হয়। সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারা সেই বরফের মধ্য দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন। যতই এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্রতর হয়ে উঠতে লাগলো। বলছে যতই এগোতে লাগলেন তত বরফের ঝড় আরও তীব্রতর হতে লাগলো। কুকুরগুলো ক্রমশ অবশ হয়ে আসতে লাগলো। এই রকম অবস্থায় আর বেশি দূর এগোনো যায় না দেখে স্কট ফিরলেন। ফিরবার পথে বিপদ আরও ঘনিয়ে এলো। বলছে এইরকম অবস্থায় যখন দেখলো যে আর এগোনো যাচ্ছে না তখন স্কট ফিরলো। কিন্তু ফিরলে তো কী হয়েছে, যে আরও বিপদ যেন ঘনিয়ে এলো। স্যাকলটনের হলো অসুখ। খাবারের ডিপোগুলো এত দূরে দূরে পোতা হয়েছিল যে এক ডিপো থেকে আরেক ডিপোতে পৌঁছতে সবাই ক্ষুধায় অবসান্ন ও অজ্ঞান হয়ে পড়তে লাগলো। বিশেষ করে কুকুরগুলো, তারাই স্লেজ টেনে নিয়ে চলেছে। সেই জন্য কুকুরে খাবার জোগাবার জন্য নিরুপায় হয়ে তারা একটা কুকুর মেরে তারই মাংস অপর কুকুরগুলোকে খাওয়াতে লাগলেন। বলছে কি এতটাই তারা অসহায় হয়ে পড়েছিল, যেহেতু তারা স্লেজ গাড়িতে করে যাতায়াত করছিল। কুকুরগুলো যদি দুর্বল হয়ে পড়ে তাহলে তারা তো গাড়ি টানতে পারবে না। তাই কী করলো, একটা কুকুরকে মেরে বাকি কুকুরকে খাওয়াতে লাগলো। এই রকম করে তারা কোনো রকম জীবন নিয়ে সে যাত্রায় আবার কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে এলেন। বলছে তারা এইরকম নিয়ে পুনরায় কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে এসেছিল। কয়েক মাস সেই দ্বীপে কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন। এবার সঙ্গে মাত্র দুজন সঙ্গী, ইভানস আর লাসলি। বলছে কয়েক মাস কাটিয়ে আবার তারা পুনরায় যাত্রা শুরু করেছিলেন। সঙ্গে কে ছিল, ইভানস এবং লাসলি। এবার তার চাকাওয়ালা স্লেজ যাত্রা করলেন। এবার তারা কি চাকাওয়ালা স্লেজ যাত্রা করলেন। এতক্ষণ কি কুকুর ট্রেনে নিয়ে গেছিল, এবার চাকাওয়ালা স্লেজ যাত্রা করলেন। কুকুর নিলেন না, কিন্তু অনেক দূরে যাওয়ার পর খাদ্যের সংস্থানে ফুরিয়ে আসতে লাগলো। এবার তারা ফিরে আসতে বাধ্য হলো। বলছে অনেক দূর যাওয়ার পর তাদের খাদ্যেরও কি সংস্থান কি ফুরিয়ে গেল, তাহলে এবার তারা কি ফিরে আসতে বাধ্য হয়েছিল। 1903 সালের শেষাশেষি আবার তারা তাদের জাহাজে ফিরে এলেন এবং ঠিক করলেন এবারকার মতো ইংল্যান্ড ফিরে যেতে হবে। কিন্তু নতুন বিপদ ঘটল। সামনের সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে। বলছে কি সামনের সমস্ত পথ বরফের জন্য পুরো বন্ধ হয়ে গেছে। 12 মাইল পর্যন্ত ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল। তারা নানা রকমের যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করতে লাগলেন, কিন্তু কিছুদিন চেষ্টা করে বুঝলেন এ অসাধ্য সাধন। বলছে কি তারা কি যে মানে বরফগুলোকে কেটে পথ তৈরি করতে লাগলো, কিন্তু বুঝতে পারলো যে এটা কিন্তু অসম্ভব। তাই বলছে অসাধ্য সাধন। বরাতক্রমে সেবার খুব শীঘ্রই বরফ গলতে আরম্ভ করলো। বরাতক্রমে মানে কি ভাগ্যের জোরে সেবার কি শীঘ্রই বরফটা গলতে শুরু করলো। কিছুদিন যেতে না যেতেই স্কট দেখলেন বরফ গলে তাদের যাওয়ার পথ তৈরি হয়ে গেছে। বলতে তাদের ভাগ্যটা ভালো থাকার জন্য কিছুদিন যেতে না যেতে বরফগুলো গলে গিয়ে তাদের যাত্রার পথ তৈরি হয়েছে। তারা এই যাত্রায় যত দূরে গিয়েছিল তার থেকে আরও 463 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু। তারা যতটা গিয়েছিল তার থেকে কি আরও 463 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু। কিন্তু এর আগে কেউ আর দক্ষিণ মেরু এত কাছে আসতে পারেনি। স্যার আর্নেস্ট স্যাকলেটন 1908 সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণ মেরুর দিকে রওনা হলেন, কিন্তু তাকে ফিরে আসতে হলো। এবার আরও 97 মাইল যেতে পারলে স্যাকলেটনের ভাগ্যে দক্ষিণ মেরু আবিষ্কারের প্রথম গৌরব লেখা থাকতো। বলছে কি যে আরও যদি 97 মাইল যেতে পারতো তাহলে স্যাকলেটনের ভাগ্যে হয়তো দক্ষিণ মেরু আবিষ্কারের প্রথম গৌরবটা লেখা থাকতো। বলছে ক্যাপ্টেন স্কট যখন শুনলেন যে স্যার স্যাকলেটন ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, তখন তিনি তার ঘরে শান্ত হয়ে বসে থাকতে পারলেন না। ঠিক করলেন যে এবার তিনি যে যাত্রা করবেন তাতে হয় দক্ষিণ মেরুতে পৌঁছবেন, নয় ইংল্যান্ড আর ফিরবেন না। বলছে এবার তারা যে চেষ্টা করলো, যে ভাবলো যে এবার তারা যে যাত্রা করবেন হয় তারা দক্ষিণ মেরুতে পৌঁছবেন, নাহলে কি ইংল্যান্ডে তারা কি আর ফিরে আসবে না। এবার স্কট দক্ষিণ মেরুতে পৌঁছলেন বটে, কিন্তু ইংল্যান্ডে আর তার ফেরা হলো না। বলছে এবার স্কট কি দক্ষিণ মেরুতে পৌঁছলেন, ইংল্যান্ডে তার আর ফেরা হলো না। 1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন। তাহলে কি আবার যাত্রা পুনরায় শুরু করলেন কবে না 1910 সালে। 1911 সালের প্রথম দিকে তিনি আবার সেই দুর্লভ বরফের প্রাচীরের কাছে উপস্থিত হলেন। ঠিক আছে, সেই দুর্লভ কি বরফের প্রাচীরের কাছে উপস্থিত হলেন কত সালে, 1911 সালে। এখান থেকে দক্ষিণ মেরু 350 মাইল দূর। এই 350 মাইল যাওয়ার এবং ফিরে আসার আয়োজন করতেই সেপ্টেম্বর মাস এসে গেল। বলছে এই যে যাওয়ার ফিরে আসার আয়োজন করতে তাদের কি সেপ্টেম্বর মাস এসে গেল। 1912 সালের নববর্ষের প্রথম দিনে 8 জন সঙ্গী নিয়ে তিনি দক্ষিণ মেরুর 170 মাইলের মধ্যে এসে পড়লেন। তাহলে কি 1912 সালে কি
নববর্ষের প্রথম দিনে সে তার 8 জন সঙ্গীকে নিয়ে 170 মাইলের মধ্যে এসে পড়েছিলেন। সেখানে কয়েকদিন বিশ্রাম করে যাত্রার পথে মাত্র 4 জন সঙ্গীকে নিয়ে রওনা হলেন। সঙ্গে যে রসদ নেওয়া হলো তার ডিপোতে জমা রেখে তারা ক্রমশ দক্ষিণ মেরুর দিকে এগিয়ে চলতে লাগলেন এবং পথে কোনো বিশেষ বিপদের মধ্যে না পড়ে তারা 18 ফেব্রুয়ারি 1912 সালে তাদের জীবনের স্পিড দেশ দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। তাহলে শেষ পর্যন্ত তারা কি যে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যাপ্টেন স্কট যখন সেখানে উপস্থিত হয়ে দেখেন যে যেখানে তারা তাদের দেশের পতাকা প্রথম পুঁতবেন বলে ভেবেছিলেন সেখানে নরওয়ের দেশের পতাকা উঠছে। তাহলে কি তারা তাদের একটা আফসোস রয়ে গেল কি যেখানে তারা ভেবেছিল তারা তাদের দেশের পতাকা প্রথম পুঁতবে, কিন্তু নরওয়ের দেশের পতাকা সেখানে এসে দেখছে তারা উঠছে। তাদের কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কারকর্তার গৌরব অর্জন করে চলে গেছেন। তাহলে তারা যে ভেবেছিল যে সে দক্ষিণ মেরু আবিষ্কারের গৌরব অর্জন করবে প্রথম, কিন্তু তারা এসে দেখে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন সেই গৌরবটা অর্জন করে অলরেডি চলে গিয়েছে। সেই জনমানবহীন অত্যন্ত তুষারের দেশে নরওয়ের পতাকা আর কাষ্ঠফলকে আমুন্ডসেনের নাম তার বিজয় বার্তা ঘোষণা করেছে। কাষ্ঠফলক মানে কি? কাষ্ঠফলক মানে তোমার হচ্ছে কাঠের ফলক, ঠিক আছে। আমুন্ডসেনের নাম তার বিজয় বার্তার ঘোষণা করেছে। এবার ফেরবার পালা যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি, কিন্তু ফেরবার মুখে পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো। তাহলে কি ফেরবার পথে তাদের কি পথে বিভিন্ন রকমে বাধা দিতে লাগলো। হাওয়া আর বয় না, তার জায়গায় বয় জমাট বরফের কণা। দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি। বলছে কি যে শুধুমাত্র বরফের বৃষ্টি, সেখানে আকাশ বাতাস কিছু পরিমাণ আমরা দেখতে পাচ্ছি না। সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় 5 জন লোক চলেছে। বলছে কি সেই শ্বাসরুদ্ধ মানে দমবন্ধ অবস্থায় 5 জন লোক চলেছে সেই এইরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে। পথের দিশানা অত্যন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে, অনাহারে সর্বশরীর অবসন্ন। বলছে কি পথের দিশা তুষারপাতের মধ্য দিয়ে পুরোটাই হারিয়ে ফেলেছে, মানে অনাহারে পুরো শরীরটা যেন অবসন্ন অবস্থায় রয়েছে। একদিন সেই অবস্থায় ইভানস পড়ে গেলেন, আর উঠলেন না। শুভ্র তুষার এসে তার মৃতদেহের ওপর কবর রচনা করলো। বলছে কি একদিন সেই অবস্থায় ইভানস পড়ে গেল এবং তুষার এসে কি তার উপর চেপে গেলে, মানে কি সেখানে মৃত্যুবরণ করলো। তুষারপাত প্রতিদিন বেড়ে চলতে লাগলো। অবশেষে তারা একটা ডিপোতে এসে উপস্থিত হলেন। ডিপো মানে কি বলতো? ডিপো মানে হচ্ছে তোমার কি বলে যে আশ্রয়স্থল, ঠিক আছে। তাহলে কি অবশ্যই তারা একটা আশ্রয়স্থলে উপস্থিত হলো। এরপর ক্যাপ্টেন ওটস এক রাত্রে বাইরে গেলেন কিন্তু আর ফিরলেন না। বলছে এরপর ক্যাপ্টেন ওটস এক রাত্রে বাইরে গেলেন কিন্তু সেও আর ফিরলেন না। সেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে অবশিষ্ট 2 জন সঙ্গীকে নিয়ে স্কট অগ্রসর হতে লাগলেন। অবশেষে অবসন্ন দেহ নিরুপায় হয়ে তাদের সঙ্গে যে তাঁবু ছিল তাই খাটিয়ে তারা ভেতরে ঢুকলে তারা তখন ভালো রকমই জানতেন যে এই তাঁবুই তাদের কবর। তারা বুঝতে পারলো যে এই তাঁবুই কি তাদের কবর। এতটাই ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছিল, তারা সেটা বুঝতে পেরেছিল। পাশের সঙ্গী তখন মৃত্যুশ্বাস উপস্থিত, মৃত্যুর হিমস্পর্শ মানে কি তোমাদের বরফের মতো ঠান্ডা স্পর্শ। তখন ক্যাপ্টেন স্কটের সর্ব অঙ্গ শিথিল হয়ে আসছে। বলছে কি যে মৃত্যুর মানে এই ঠান্ডার স্পর্শ জন্য ক্যাপ্টেন স্কটেরও সর্বশরীরটা শিথিল হয়ে আসছে, ঠিক আছে, আলগা হয়ে আসছে। সেই মৃত্যুর অব্যবহিত পূর্বক্ষণে তিনি তার ডায়েরির শেষ পাতা লেখেন, গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারিনি যে কোনো মানুষ কোনোদিন সেরকম কষ্ট সহ্য করেছে কিনা। বলছে কি যে তার একটা ডায়েরিতে সে লিখেছে আমি গত 1 মাস যে কষ্ট করেছি এরকম কোনো মানুষ কষ্ট করেছে কিনা সে জানা নেই। তবু আজও ভাগ্যের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই, যা পেয়েছি তা মাথা পেতে গ্রহণ করেছি। বলছে আজও ভাগ্যের বিরুদ্ধে আমার তার কোনো অভিযোগ নেই, যা পেয়েছে সেটাকে সে মাথা পেতে গ্রহণ করেছে। যদি আমরা বেঁচে থাকতে পারতাম তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত যে ইংল্যান্ডের গৌরবের জন্য তার কয়েকজন সন্তান কি কষ্টই না সহ্য করেছে। বলছে যদি তারা বেঁচে থাকতো তাহলে তারা বলতো যে ইংল্যান্ডের জন্য যে তার কয়েকটা সন্তান তাদেরকে সন্তানের মতো তুলনা করে যে কী পরিমাণে কষ্ট সহ্য করেছে। আমাদের এই মৃতদেহ আর আমার এই লেখা হয়তো জগতের একদিন যে সে কাহিনীর সাক্ষ্য দেবে। ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে তার ডায়েরিও পান। বলছে কি ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে তার এই লেখাটা ডায়েরিটাও পেয়েছিলেন। তাহলে আজকে আমি গল্পটা পড়িয়ে দিলাম, পরের দিন প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। ভিডিওটি একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।